গ্রন্থশিল্পীদের ভূমিকাকে বাদ দিয়ে বাংলা সাহিত্যকে প্রায় কল্পনা করা যায় না বা করা উচিত নয়। কারণ গ্রন্থশিল্প হচ্ছে আমাদের বাঙালির নিজস্ব, যদিও এটা পশ্চিম দেশ থেকে এসেছিল, বুক ইলাস্ট্রেশন, কিন্তু তা সত্ত্বেও আমরা নিজেরা একে একটা মৌলিক জায়গায় নিয়ে গেছি এবং শিল্পের পর্যায়ে উন্নীত করতে পেরেছি। আমার মনে পড়ছে যে একটা সময় যখন শরদিন্দুবাবুর তুঙ্গভদ্রার তীরে বইটা সাময়িক পত্রিকা বেরিয়েছিল, সুধীর মৈত্রের আঁকা চমৎকার সব ছবি পাঠককে একেবারে আলোড়িত করেছিল এবং অনেক পাঠক হয়তো সেই ছবি দেখেই পরে বইটা পড়েছিলেন। এরকম অনেক উদাহরণ রয়েছে। আমরা জানি যে উপেন্দ্র কিশোর, সুকুমার এবং সত্যজিৎ নিজের গল্পের ছবি এঁকে অমর হয়েছেন। এই গ্রন্থশিল্পীরা কিন্তু সত্যি পাঠকের কাছে নিয়ে যান বইটাকে, অথচ এরা অবহেলিত এক অর্থে। তার কারণ গ্রন্থশিল্পীদের মূল স্রোতের শিল্পীদের মর্যাদা দেওয়া হয় না। আমার মনে হয় এটা ঠিক নয়। কেন এটা হয় না বা কেন এই ঔদাসীন্য, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন অনেক বিশিষ্ট গ্রন্থশিল্পীরা। প্রথমেই আমি পরিচয় করিয়ে দিই শ্রী নারায়ণ দেবনাথের সঙ্গে। উনি প্রায় প্রবাদ প্রতিম। আপনাদের সকলেরই মনে আছে হাঁদা বোদা আর বাটুল দি গ্রেট প্রায় গত 3 প্রজন্মের ছেলে মেয়েদের আলোড়িত করেছিল, এখনো করে চলেছে। আর আমাদের সঙ্গে রয়েছেন শিবশঙ্কর ভট্টাচার্য, শিশুদের জন্য অনেক ছবি এঁকেছেন। এবং রয়েছেন দেবব্রত ঘোষ, উনি দেবেশ রায়ের প্রচুর গল্পের আমার মনে আছে ইলাস্ট্রেশন করে। আসলে প্রত্যেকের যেটা হয়, এক একজন লেখকের সঙ্গে একজন শিল্পী জড়িয়ে যায়। যেরকম সুনীল বাবুর অর্জুন এবং কালো রাস্তা সাদা বাড়িতে, সেখানে বোধহয় সুধীর মৈত্র চমৎকার ছবি এঁকেছিলেন। তা প্রথমে আমি আমাদের সব থেকে অভিজ্ঞ শিল্পীকেই প্রশ্ন করব। নারায়ণবাবু, আপনি এতদিন ধরে যে এই যে হাঁদা বোদা এবং বাটুল দি গ্রেট এটা করে চলেছেন, এইটা করার প্রথম ধারণা কি করে মাথায় আসে আপনার অনেক বছর আগে? ধারণাটা এলো যেখানে যে পত্রিকায় বেরোচ্ছে এটা, তাদের তো আমি ইলাস্ট্রেশন বা কভার টভার করতাম আগে। তা ওরা ঠিক করলেন যে ওদের পত্রিকায় কমিক্স ওরা দেবেন। তা আমাকে বললেন যে আপনি করতে পারবেন? আপনারা যদি বলেন তো আমি করতে পারি। তা সেই ইয়েতে ওর শুরু হলো হাঁদা বোদা নাম প্রথম। আচ্ছা, ওটা দীর্ঘ দিন চলার পর ওটা বোধহয় মনে হয় 50 দশকের শেষের দিকে বোধহয় শুরু হয়েছিল। হ্যাঁ, মানে আমরা ছেলেবেলায় পড়েছি। তারপরে তার মানে 6 দশকের গোড়ার দিয়ে শুরু হলো বাটুল দিকে। কারণ ও তখন বললেন ওদের পত্রিকাতে প্রথম দিকে কভার পেজ উল্টারই একটা ছবি থাকতো, একটা রঙিন ছবিতে তার পেছনে ছড়া থাকতো। সেটা হয়তো সুনির্মল বসু লিখতেন বা অন্য কাউকে লিখে সেটা করতেন। তা ওদের খেয়াল হলো যে ওদের খেয়াল মানে ওদের যে ছোট কর্তৃপক্ষের যে ছোটো ভাই ক্ষীরোদপ, উনি আমাকে বললেন যে এটা ঠিক ভালো লাগছে না, একটা পুরনো ছবি দিয়ে তার পেছনে ছড়া, এখানে একটা কিছু রঙিন, হ্যাঁ নতুন কিছু ঢোকানো যায় কিনা কমিক্স বাচ্চাদের জন্য। আমি যে যাবে না কেন, যদি বলেন তো চেষ্টা করে দেখতে পারি। তুমি বললেন যে আপনি করুন দেখি তাহলে। তা আমি তখন যেতাম খুব। তা উনি বললেন যে, তখন আমি বললাম যে ঠিক আছে আমি দেখি বলে আমি মানে বাড়ি ফিরবার পরে ফিরতেই ওর নামটা এসে গেল মাথায়। নাম না, ও বাটুল। হ্যাঁ, তখন চলছে, নামটা মাথায় এসে গেল। তো এ বাড়িতে এসে তখন ওর একটা আকৃতি তৈরি করতে হবে। তা আকৃতিটা ওই রকম এসে গেল এমনিই, যে ওই ধরনের এখন যেটা হয় যেটা বেরোয়। তা করার পরে ওটা তো দিলাম, তো আমরা ছেপে দিলাম। ছেপে দেওয়ার পরে যেমন যথারীতি প্রত্যেক মাসে একটা করে ছাপা হচ্ছে এবং জনপ্রিয় হলো। হ্যাঁ, না তখনও ঠিক অতটা হয়নি, তখন পড়ছে করছে। জনপ্রিয়টা হলো যখন বাংলাদেশের সঙ্গে যখন যুদ্ধ হলো, প্রথম যুদ্ধ, সেই সময় পাকিস্তানের সঙ্গে, তখন আমাকে ক্ষীরদই বললেন যে আচ্ছা এই যুদ্ধের উপরে কিছু একটা যদি করা যায়। আমি তো খুব ভালো কথা, এটা ভালো সাবজেক্ট আছে, বলছে করুন তাহলে।
তখন আমি ওইটা নিয়ে ওই করলাম, সেই প্যাট্রন ট্যাঙ্ক নিয়ে তাড়া করছে, লাশো দিয়ে প্লেন নামিয়ে নিচ্ছে। এই যে তখন এটা থেকে যে লোকের একটা ভালো লেগে গেল, বাস আর সেটাকে আর এ হলো না। তারপরে যুদ্ধ থেমে যাওয়ার পরে তো আর ওটা চলে না, কাজেই তখন অন্যরকম অন্য গল্পে এসে নিয়ে আসা হলো। হ্যাঁ, কিন্তু জনপ্রিয় হয়ে গেল। এই আচ্ছা দেবব্রত, আপনাকে একটা প্রশ্ন করি। এই যে যখন আপনি ছবি আঁকেন কোনো গল্প বা উপন্যাসকে ভিত্তি করে, আপনাদের নিশ্চয় পুরোটা পড়তে হয়? হ্যাঁ, না পড়লে আমি অন্তত আপনি পুরোটা পড়ে পড়েন? হ্যাঁ। এমন কোন শিল্পী আছেন যারা না পড়ে আঁকেন? সেটা কি বলতে পারবো না, হয়তো কেউ করতে পারেন আর কি, কিন্তু আমাকে পুরোটা পড়ে করতে হয়। পুরোটা পড়ে করতে হয়। এবং আপনি কি চেষ্টা করেন যে একদম বাস্তবসম্মত একটা ছবি আঁকার, বা আপনার নিজের কল্পনাকে সেখানে মেশান? আমি নিজের কল্পনাটা মেশে আমি একটা জিনিস ট্রাই করি, সেটা হচ্ছে যে লিখতে লিখতে গিয়ে একটা সময় মনে হয় যে একটু ভিজুয়াল দরকার বোধ হয়, যেটা শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়, সেই জায়গাগুলো খুঁজে বার করা। সবসময় তো সাকসেসফুল হই না, তো এটা একটা মাথায় থাকে। আচ্ছা, একটা কি হয় যে যখন ছবিটা বেরোয় তারপরে লেখকের সঙ্গে যে আলোচনা হয়, লেখকের হয়তো একটা অন্য কল্পনা ছিল, আপনার কল্পনাটা বদলে গেছে, এরকম তো হতেই পারে, হওয়া উচিত বোধহয়। কিন্তু নারায়ণ সান্যাল যেমন একবার আমাকে একটা বড় গল্পের 3টে চরিত্র ছবি এঁকেছিলেন, তো উনি অফিসে এসে বলেছিলেন যে আপনি কি এদের দেখেছেন নাকি? আমি বললাম না, 3টে চরিত্র হুবহু মিলে গেছে। তো সেটা কি করে হলো জানি না, হয়তো হয়ে যায়। আচ্ছা শিবশঙ্কর, এবারে একটু ছেলে বাচ্চাদের যে ছবি, তুমি তো দীর্ঘদিন ধরে সন্দেশের যে ছবি এঁকে চলেছো, তোমার কি মনে হয় বাচ্চাদের এই যে ছবি, বাচ্চাদের একটা শিল্পী মন তৈরি করে ছোটবেলা থেকে গল্পের সঙ্গে যদি ছবি সে দেখতে পারে? অবশ্যই, কেননা প্রথম কথাই হলো, অনেক বড় মাপের শিল্পীর মুখেই এই কথাটা শুনেছি যে একটি শিশু, তাকে যদি বাইরে থেকে প্রভাব বিস্তার করা নাও হয়, সে কিন্তু নিজে নিজেই শিল্পী। সে শিল্পীর মতো করেই কল্পনা করতে পারে, নিজের মতো একটা জগৎ তৈরি করে ফেলতে পারে। শিবশঙ্কর, আমরা আলোচনা করছিলাম যে এই যে শিশু মনে যে গ্রন্থশিল্পের যে প্রভাব, সেটা তুমি বলছিলে যে বাচ্চাদের তো নিজেদেরই একটা কল্পনার জগৎ আছে, সেটা নিয়ে শুনতে চাই তোমাকে। তো আমি শুনেছি অনেকের কাছেই, যেমন আমাদের শ্রদ্ধেয় লীলা মজুমদার, আমাদের লীলাদি খুব কাছের মানুষ, আর ওকে আমরা চিনি, যিনি ছোটদের খুব কাছের মানুষ বলেই, শুধু আমার নয় সকলেরই। তো তিনি বলেছিলেন যে ছোটদের আলাদা করে কিছু শেখাতে হয় না, ছোটদের শুধু খুশি করতে হয়, কেননা ছোটদের খুশি করলে আমরা খুশি হতে পারি। তো সেই জন্যেই গল্প লেখা, সেই গল্পের চরিত্র বিচিত্র কাজকর্মও করবে, সব কিছু করবে। আর ছবিটা খুব ইম্পর্টেন্ট হলো তাদের কল্পনার সঙ্গে আমার কল্পনাটাকে জুড়ে একটা সত্যিকারের আলাদা জগৎ তৈরি করতে সাহায্য করা। মানে তারা সবাই হয়তো ছবি আঁকতে পারে না, অথবা ভিজুয়ালাইজ করতে পারে না, কিন্তু তার মন চাইছে যে কিছু আঁকতে বা কিছু ভিজুয়ালাইজ করতে, অন্যদের সঙ্গে তার কল্পনাটাকে মিলিয়ে নিতে। সেখানে ইলাস্ট্রেটরের কাজ হলো লেখকের ইমেজটাকে বার করে নিয়ে নিজের ঢঙে, অথবা এমন ঢঙে আঁকা যেটা ছোটদের বেশি আকর্ষণ করবে। আচ্ছা, ছোটদের রঙিন না ব্ল্যাক এন্ড হোয়াইট, কোনটা বেশি আকর্ষণ করে? এটা খুব সহজ প্রশ্ন নয়। বলা হয়, প্রকাশকদের তরফ থেকে বলা হয় যে রঙিন ছবি শিশুদের আকর্ষণ করে, কিন্তু এক্ষেত্রে একটা কথাই আমি খুব সততার সঙ্গে বলতে পারি, আমার নিজের কথা। আমার কিন্তু রং অথবা সাদা কালো আলাদা করে কখনো মনে হয়নি, আমার শুধু ভালো ছবি আর খারাপ ছবি এই মনে হয়েছে। কিংবা ওই যে গল্পের মেজাজটা তুমি বের করতে পারছো কিনা? হ্যাঁ, সেই গল্পের মেজাজে যদি রং দরকার হয় তখন রংটা ইম্পর্টেন্ট। যদি মনে হয় সাদা কালো বেটার হবে, তাহলে রঙের থেকেও ভালো হবে সাদা কালো করলে। আচ্ছা নারায়ণবাবু, একটা প্রশ্নে ফিরে আসি। আপনি যে হাঁদাভোদার চরিত্র তৈরি করেছিলেন, তাদের বাবা মা নেই, পকেটে পয়সা নেই, এতে কিন্তু আমার মনে হয় অতি সাধারণ মানুষের সঙ্গে একটা কোথায় যোগাযোগের সৃষ্টি হয়েছিল। এটা কি আমার মাথায় ছিল? যার কিছুই নেই, খারাপ, তাকে সে যেন একটি অতি সাধারণ ছেলে। ঠিক, মানে সেই চিন্তা নিয়ে, কিন্তু সত্যি কথা বলতে কি সেই চিন্তা নিয়ে হয়নি, তবে সেটা পরে এমনি আপনি হয়ে গেছে। মানে আমরা যখন পাঠক, আমরা যখন ছেলেবেলাতে যখন পড়তাম, আমাদের মনে হতো সত্যি ওর তো বাবা মা নেই, পকেটে পয়সা নেই, কিন্তু বেরিয়ে পড়েছে। পাঠকরাই সেটা করে নিত আর ওদের, মানে এ হয়ে ওরাই করে নিত। আচ্ছা, আরেকটা প্রসঙ্গে আমি ফিরে আসছি, যেটা আমি আগেই বললাম যে এটা তো একটা শিল্পের পর্যায়ে নিশ্চয় পৌঁছেছে, কিন্তু এই গ্রন্থশিল্প নিয়ে কোনো এক্সিবিশন হয় না কেন, বা সেই ধরনের কোনো প্রচেষ্টা আমরা চট করে চোখে পড়েনি?
সেটা নিয়ে আপনার কি মনে হয় দেবব্রত বাবু? এটা জানি না, শিল্পীরাই বোধহয় একটু মানে গুটিয়ে থাকেন বোধহয়, গ্রন্থশিল্পী যারা বা ইলাস্ট্রেটর যারা। তবে বিদেশে তো শুনেছি ইলাস্ট্রেশন বিক্রি হয়, আমাদের দেশে হয় না। মানে আপনি বলছেন যে গুটিয়ে থাকে, মনে হয় সেটা। কিংবা আমি যদি এভাবে বলি যে আসলে আপনারা এত মানুষের কাছে আগেই পৌঁছে যান, মানে একটা বড় মানে ট্র্যাডিশনাল যে শিল্প যা, তারা তো একটা এক্সিবিশন করেন হ্যাঁ, বা তাদের পেন্টিং কেনেন গুটি কয়েক লোক যারা বিত্তবান, যাদের পয়সা আছে। কিন্তু আপনাদের কাজ তো একেবারে জনসাধারণের মধ্যে পৌঁছে যায়, পাঠকদের মধ্যে। সবাই হয়তো দেখেই নেয় পত্রপত্রিকা, সে মানে আমাদের কাজের কি আকর্ষণটা কম? মানে আপনি বলছেন যে গ্যালারিতে গিয়ে দেখার আকর্ষণটা বা গ্যালারিতে গিয়ে দেখার কথা কোনোদিন মাথায়ও আসেনি। না, মাথায় আসেনি। হ্যাঁ, তবুও তো এখন যে ইলাস্ট্রেশন করেছে তার নামটা তো দেয় এখন। বিদেশে কিন্তু দিত, হ্যাঁ, বিদেশে কিন্তু থাকতো অমুক লেখক ইলাস্ট্রেশন অমুকের, কিন্তু এখানে ইলাস্ট্রেশনের কোনো নাম থাকতো না, সে ছবি এঁকে দিলেও মিটে গেল। কিন্তু এখন তবু সেই সম্মানটা দিচ্ছে, হ্যাঁ, ইলাস্ট্রেশনের নামটা থাকে। না, তবে কিছু কিছু এক্সিবিশন কিন্তু হয়েছে। প্রণবেশ মাইতির প্রচ্ছদের একটা এক্সিবিশন হয়েছিল একাডেমি অফ ফাইন আর্টসে। না আমি শুধু প্রচ্ছদের কথা বলছি না। না, বলছি যে প্রচ্ছদ যদি হয়, ইলাস্ট্রেশন নিয়ে আমি এখনো জানি না, একটা করা বা হয়েছিল আমাদের কেউ বলেও নি যে। কিংবা সত্যজিৎ বাবুর একটা হয়েছিল কিছু। হ্যাঁ, সন্দেশ পত্রিকার যখন সিলভার জুবিলি হলো, তখন আমাদের মাথায় এলো যে অনেক ইলাস্ট্রেশন অনেকের চোখে পড়েনি। তো সত্যজিৎ বাবুর সে ভালো ভালো ইলাস্ট্রেশনগুলো নিয়ে যদি একটা এক্সিবিশন করা যায়, শুধু ছবি নয়, ছবির সঙ্গে কিছু কিছু গল্পের অংশও রইলো, যে অক্ষরগুলোর সাথে ছবিটা কিভাবে রাখা থাকে সেটা খুব ইম্পর্টেন্ট। তো সেই এক্সিবিশনটা খুব সাকসেসফুল হয়েছিল বলে মনে হয়েছে আমার। সত্যি কিন্তু ভালো এক্সিবিশন হতে পারে, কিন্তু কিছু অরিজিনালস আছে রিয়েলি ভালো। আসলে এটা হয়তো যারা শিল্পের কথা ভাবেন বা চিত্রকলার কথা ভাবেন, তারা ভাবেন যে শিল্পীরা বোধহয় আলাদা গোষ্ঠী, ইলাস্ট্রেটররা আলাদা গোষ্ঠী। এটাই একটা ভুল ধারণা আছে এরকম। শিল্পী, চিত্রশিল্পী, চিত্রশিল্পী এখানে আমার মনে হয় একটা যে আচ্ছা, এই যে বিভিন্ন গল্পের জন্য বা কবিতার জন্য বা বিভিন্ন জায়গায় ছবি আঁকতে হয় বা হেড পিস বা টেল পিস আঁকতে হয়, সেটা তো খানিকটা ফাংশনাল। মানে ফলে আপনাদের হয়তো আপনাদের স্টাইল চেঞ্জ করতে হয় বিভিন্ন সময় গল্পের প্রয়োজনে। সেটা করতে গিয়ে কি মনে হয় না যে আপনার নিজস্ব যে একটা স্টাইল ছিল সেটা বোধহয় ঠিক বেরোতে পারছে না, বা সেই স্টাইল তৈরি হচ্ছে না? এরকম কি কখনো মনে হয়েছে শিবশঙ্কর? হ্যাঁ, মনে হয়েছে। কখনো কখনো সেরকম গল্প এসছে যেখানে অ্যাকশনটাই প্রধান হয়ে দাঁড়িয়েছে, চরিত্রগুলো কিংবা আমার ইচ্ছা অনুযায়ী সাজানোর ব্যাপারটা সেখানে থাকছে না, লেখকের একটা চাপিয়ে দেওয়ার ব্যাপার আছে। এবং কোনো কোনো জায়গায় তো ব্যক্তিগতভাবে লেখক চান যে এরকম আমার প্রয়োজন, সেখানে শিল্পী বোধহয় একটু অসুবিধা বোধ করেন। আমিও করেছি, আমার মতো অনেকেই করেন। কিন্তু এটা তো অনেকটা বাজারের সঙ্গে সরাসরি চলছে, বই একটা বাজারের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সবই বাজারের ব্যাপার। তো সেখানে একটু মানিয়ে নেবার ব্যাপার থাকে, একটু স্টাইল থেকে বেরিয়ে যেতে হয়, অন্য স্টাইলে আঁকতে হয়। কিন্তু এটা কি মনে হয়নি যে নিজস্ব আমাদের দেশজ যে মোটিভ রয়েছে, লোকশিল্প রয়েছে, সেগুলোকে আনা যায়? আমি তোমাদের প্রত্যেকেরই মধ্যে দেখেছি আর কি, আসি এবং আমরা চেষ্টা করেন। হ্যাঁ, বিশেষ করে আপনি যদি কমল কুমার মজুমদারের কমলদার, হ্যাঁ, দারুণ, দুর্দান্ত, অসম্ভব দেশজ, একদম একদম পুরোটাই। রবীন্দ্রনাথ ঠাকুর যখন সহজ পাঠ লিখলেন, উনি কল্পনায় দেখে নিলেন যে এই বয়সের বাচ্চারা আমার এই বইটি হাতে পাবে। তো সঙ্গে সঙ্গে উনি সাবজেক্ট যা লিখবেন, কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে, এই যে অদ্ভুত অদ্ভুত ব্যাপারটা, এতে ছন্দ এলো। শিবশঙ্কর আমাদের রবীন্দ্রনাথের সহজ পাঠের উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলেন। শিবশঙ্কর তো শুরু থেকে কথা যেমন এগুলো, আমার ছোটবেলায় পড়ার অভিজ্ঞতা দিয়ে বলছি, সবে অক্ষর পরিচয় হয়েছে আমার, কিন্তু ওটুকু পড়েই একটা ছবি মনে ভেসে উঠলো, আর সঙ্গে পেলাম নন্দলাল বসুর আঁকা ছবি। এই যে কি সাংঘাতিক অভিজ্ঞতা, একটা ছোট ছেলেকে বা মেয়েকে বড় করে তুলবার রাস্তায়, এটা যে কত বড় একটা পদক্ষেপ ভাবা যায় না। এটা রবি ঠাকুর নিয়েছিলেন। তারপর একই বস্তু আমি সন্দেশ পত্রিকাতে দেখেছি সত্যজিৎ রায়ের অভিভাবকত্বে। মানে উনি ছোটদের শ্রদ্ধা করতেন, ছোটদের কল্পনার জগৎকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, আর নিজের কাজগুলো সেভাবে সাজাতেন, চাইতেন অন্যরাও সেভাবে কাজ করুন। আচ্ছা, যেমন নন্দলাল বসু ইলাস্ট্রেশন করেছিলেন, আবার সঙ্গে সঙ্গে তো অনেক পেন্টিংও করেছিলেন, বড় পেন্টিং করেছিলেন। নিশ্চয়ই। এখন এটা কি আপনাদের মনে হয়নি যে এই ইলাস্ট্রেশনের পাশাপাশি পেন্টিং এর কাজ করা? অবশ্যই। আপনার কি মনে হয়েছিল? না, তাতে কি, ইলাস্ট্রেশন এক জিনিস, আর পেন্টিং হচ্ছে তার নিজস্ব
একটা, ইলাস্ট্রেশন হচ্ছে যে অন্যের গল্পের উপরে তার ছবি করা, আর পেন্টিং যা করবেন এটা তার নিজের কিংবা কোনো কিছু থেকে অনুপ্রাণিত হয়ে। অনুপ্রাণিত হয়ে, এই বেশিটাই নিজের ভাবনা চিন্তাকে প্রকাশ করা। এই না দেবব্রত, এরকম তো হয়, প্রথমে তো একজন শিল্পী সে তো পেন্টার হওয়ার স্বপ্ন দেখি দেখে আর কি, কিন্তু অনেকে হয়তো ইলাস্ট্রেটর হবার কথা ভাবেন যে আমি শুধু গ্রন্থশিল্প হব আর কি, সেরকম কি আপনার মনে হয়েছিল যে? না, আমার একদম পেইন্টার হওয়ারই ইচ্ছে ছিল, হ্যাঁ, কিন্তু ওই কলেজ থেকে পাশ করার পর একটা চাকরি পেয়ে যাওয়া এবং সেখানে ইলাস্ট্রেশন করতে হয়, সেটা করতে করতেই অনেকটা ইলাস্ট্রেশনের দিকে ঝুঁকে গেছি। এবং এত বেশি সময় দিতে হয়, বেশি সময় দিতে হয়, প্রচুর সময় দিতে হয়। ফলে আর নিজের আঁকার নিজের আঁকা করি, কিন্তু সেটা একেবারেই নিজের জন্য। এখনো এক্সিবিশন বসে কিছু করা হয়নি। শিবশঙ্কর তো আমার ক্ষেত্রে বস্তুটা একদম আলাদা। আমি অনেক শিল্পীর সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা করে দেখেছি, যোগাযোগও রেখেছি। নন্দলাল বসু তো কখনো ইলাস্ট্রেশনকে পেন্টিংয়ের সমপর্যায়ের নয় বলে বলেননি। উনি তো একই চোখে দেখতেন, একইভাবে প্রকাশ করতেন, আঁকতেন। আমি ঠিক সেভাবেই আঁকি। আমি যে ইলাস্ট্রেশনটা করি সেটা কিন্তু আমার পেন্টিং বলেও ধরা যায়। আমি দুটোকে আলাদা চোখে দেখতে শিখি। ওটা ঠিকই তো, ইলাস্ট্রেশন আর পেন্টিং তো একই পর্যায়ে এসে যায়। আমরা আলাদা করি যে পেন্টিং এটা আলাদা হলো, আর ইলাস্ট্রেশন মানে কোনো আজকে ইলাস্ট্রেশন কোনো ধরতো না। এই যে ইলাস্ট্রেটর যারা, তারা শিল্পী নয়, এরকম একটা কিন্তু আমার মনে হয় এটা চাপানো ছিল। বটেই, চাপানো। আমি অনেক রাতে শুনেছি এই জিনিসটা। তাই আমি বলতাম যে ইলাস্ট্রেশন তো সে তাকে আঁকতে হচ্ছে, সে তো ছবি আঁকছে, আর পেন্টিং সেও তো তাকে ছবি আঁকতে হচ্ছে। সে এটা নয় তার বই পড়ে করছে, ওটা নয় তার নিজের একটা কল্পনা করতে হচ্ছে, কিন্তু মোটামুটি জিনিসটা তো একই এতে চলে আসছে। আসলে শিল্পীর সংজ্ঞা বোধহয় এখনো কেউ ঠিক করতে পারেনি। না, এটা কিন্তু একটা অদ্ভুত একটা লাইন তৈরি করা আছে, কিন্তু আমার মনে হয় না সেটা খুব ঠিক। নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। যেমন ধরুন নন্দলাল বসুর হরিপুরা কংগ্রেসের পোস্টার, হ্যাঁ, ওটা তো শিল্প তো বটেই। ওটা তো বলা হয়তো পোস্টারের জন্যই করা হয়েছে। মানে পরবর্তীকালে ভাগ করা হয়েছে কি, কোনটা পোস্টার, কোনটা ইলাস্ট্রেশন, কোনটা পেইন্টিং, কিন্তু আসল তো ওই যে একই জিনিস, আঁকতে তো হবে, তাকে তো আঁকতে হচ্ছে। হ্যাঁ, সেটা তুলিস লোত্রকে কিছু পোস্টার করেছিলেন, অসম্ভব ভালো পোস্টার, সেগুলো এখন লুভর মিউজিয়ামে রয়েছে একেবারে। সেগুলো শিল্প। মোলারুজের সব পোস্টার তুলিস লোত্রকে করা। বটেই তো। না তারপরে যেমন সত্যজিৎ রায় দেখেছি, উনি এত রকমের স্টাইলে আঁকতে পারতেন, কিন্তু কোনোদিনও পেন্টার হতে চাননি সেই অর্থে আর কি। না। সেটা অবশ্য নিজের শেষ ছবিতে বলে গেছেন, ওই আগন্তুকের চরিত্রে, ওই আল্টামিরার কেভে যা পেন্টিং দেখেছিলাম, তারপর আমার পেন্টিং করতে ইচ্ছে করেনি। না, সেটা মাঝে মাঝে মনে হয় যে আর বোধহয় কিছু করার নেই, আবার কেউ একদিন এমন একটা কিছু করে ফেলেন, তখন তো মনে হয় সাংঘাতিক ব্যাপার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে গ্রন্থশিল্প, এটা কি আপনাদের মনে হয় যে উত্তরোত্তর বাড়ছে না আগের থেকে কমে আসছে? যেরকম ধরুন অনেক বই সাময়িক পত্রিকায় আমরা দেখি ইলাস্ট্রেটেড হয়, বেরোয় অনেক গল্প উপন্যাস, কিন্তু বই আকারে যখন বেরোয় তখন সেই ইলাস্ট্রেশনগুলো আর থাকে না। সেটা হয়তো ওই খরচা কমানোটা অন্য একটা ব্যাপার, কিন্তু ইলাস্ট্রেশন কিন্তু বেড়েছে, এবং আমি তো মনে করি প্রচুর স্বাধীন এখন আর্টিস্টরা। কখনো কখনো আমরা প্রায় পেন্টিং এর মতো করেই আঁকছি এবং নিচ্ছেও। কিন্তু ওই খরচের জন্য শুধু বইয়ে বেরোচ্ছে না, কখনো কখনো, সবসময় নয়। হ্যাঁ, অনেক সময় হয় যে সাময়িক পত্রিকায় প্রচুর ইলাস্ট্রেটেড ডেতে বেরিয়েছে, তারপরে যেমন বই হিসেবে বেরিয়েছে ইলাস্ট্রেশনগুলো অফ করে দেওয়া হয়েছে। তা না হলে প্রত্যেক পত্রিকা, মানে আমরা যখন শুরু করেছিলাম, বা আমরা তখন কিন্তু কোনো মানে দৈনিক পত্রিকাতে কোনো রকম কিন্তু স্টাফ আর্টিস্ট ছিল না, থাকতো না। কিন্তু এখন তো প্রচুর ভালো ভালো ছেলেরা সমস্ত সেখানে স্টাফ আর্টিস্ট হয়ে গেছে। কাজে তাহলে বাড়ছেই, বলতে বাড়ছে, অবশ্যই বাড়ছে, এবং এটা একটা ভাইটাল পার্ট নিউজ পেপারের। কারণ এখন লোকে ভিজুয়ালি জিনিসটা দেখতে চাইছে অনেক বেশি। কিন্তু খুব দুঃখের ব্যাপার যে আমাদের বোধহয় মানে সংরক্ষণ করা হয়নি সিগনেটের যে সমস্ত চমৎকার ইলাস্ট্রেশন বেরিয়েছিল, তার সেগুলো কিন্তু পরে রিপ্রিন্ট হলো না, বা মানে পুরোনো কালের যে সমস্ত বইয়ের ইলাস্ট্রেশন সেগুলো দেখা যায় না। এমনকি ধরুন ডিজনির যে অ্যানিমেশনের প্রত্যেকটা ফ্রেমই তো আঁকা হতো, সেইগুলো মানে ফেলে দেওয়া হয়েছিল। যে দু একটা রয়েছে সেগুলো এখন বিশাল দামে বিক্রি হচ্ছে, মানে সেগুলো কিছুই সংরক্ষণ নষ্ট করে ফেলা হতো। হ্যাঁ, নষ্ট করে ফেলা। তাদের কাজ যে শেষ হয়ে গেল, ও ফেলে রেখে দিল। আমি তো সন্দেশের অফিসে আমি সত্যজিৎ রায়ের ছবি ডকুমেন্টারি করতে গিয়ে একটা প্যাকেটের মধ্যে পেলাম অরিজিনাল সত্যজিৎ বাবুর অসংখ্য ইলাস্ট্রেশন। না, সেটা কিন্তু এখনো হয়, ছাপা হয়ে গেল, অরিজিনালটা ফেলে দেওয়া। ওরা মানে সংরক্ষণের মানে কালচারটা আমাদের মধ্যে নেই আর কি। আপনি যে এক্সিবিশনটার কথা বলছিলেন, আমরা যে আর্টিস্টদের ইলাস্ট্রেটরদের এক্সিবিশন হয় না,
সত্যি সত্যি অরিজিনাল গুলো কিন্তু থাকে না। দুর্দান্ত ছবি, কিন্তু থাকে না সেগুলো। না থাকে না। তাহলে সবাই রাখবার কেউ নেই। এটা কি আপনারা রাখেন? না, আপনার রাখা হয় না। না, ওই একটা দুটো হয়তো আছে। এক সময় চেষ্টা করতাম, কিন্তু যখন দেখলাম যে সত্যজিৎ রায়ের ছবিও গুরুত্ব পাচ্ছে না, ধুলোর মধ্যে পড়ে আছে, বড় বড় শিল্পীদের ছবি ধুলোয় পড়ে আছে, তার গুরুত্ব দেবার মতো লোক কমে আসছে, তখন আমাদেরও আর ইচ্ছে রইল না, কারণ আমাদের এগোতে হয়। আরেকটা প্রশ্ন রয়েছে, এই যে যখন আপনারা আঁকেন একটা গ্রন্থের জন্য, তখন কি আপনাদের মাথায় রাখেন যেটা কি কাগজে ছাপা হবে, ঠিক আমি যেটা আঁকছি সেটা বেরোবে অবশ্যই কিনা? অবশ্যই অবশ্যই। অবশ্যই, এটা মাথায় রাখতে হয় তো? একদম ভীষণ ভাবে। নয়তো মানে বিশেষ করে আজকে দিনে অফসেটের যুগে আর কি। কারণ আগে আগে যেমন ব্লকে ব্লকে একটা নির্দিষ্ট মান ছিল ছাপার, যে এইরকম একটা হবে, কিন্তু এখন কিন্তু মানে আপনি কত খরচা করছেন তার উপর ডিপেন্ড করছে কত ভালো ছাপা হবে, কি ভালো কাগজ দিচ্ছেন, ভালো মেশিনে ছাপা হচ্ছে কিনা, সেটা সবসময় মাথায় রাখতে হয়। আর গ্রন্থশিল্প নিয়ে কি কোনো রকমের আলোচনা বা এই ধরনের কিছু হয়, বা কোনো রকম বই বেরিয়েছে গ্রন্থশিল্প নিয়ে? গ্রন্থশিল্প বা নিয়ে প্রচেষ্টা বই হয়েছে? বাংলা ভাষায় আমি পাইনি, এই তো মনে হয় আমার। বিদেশি ভাষায় যতদূর প্রচুর মনে আছে, আমরা সেগুলো পড়ি। না, বাংলা ভাষার কথা বলছি। বাংলায় নেই। বাংলায় নেই, খুব প্রয়োজন। তা আপনার এখন আপনি যে করে যাচ্ছেন, ধরুন এই যে এখনকার যে শুকতারার জন্য, নতুন কোনো গল্প আপনার করতে ইচ্ছে করে, না একটাই আপনি চান আরো বহুদিন চলুক? সেটা কিন্তু আমার উপর নির্ভর করে না। আমার তো মনে হয় যে নতুন আবার একটা কিছু করি, কিন্তু যারা ছাপছে এটাই তাই, যে যেটা একবার মানে লোকের পাঠকের ধরে মনে নিয়েছে, ঢুকে যায়। পাঠকের ঢুকে গেছে, ওরা নতুন নিয়ে কোনো রিস্ক নিতে চাইছে না। তার মানে বোঝা যাচ্ছে যে যারা গ্রন্থশিল্পী তারা অত্যন্ত প্রয়োজনীয় কাজ করেন একটা বইয়ের জন্য। বইটাকে যাতে সুন্দর করা যায় এবং সার্থক করা যায়, তার জন্য তার চেষ্টা করে যান। কিন্তু তাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে যে তারা কতটা সময় পান তার নিজের কাজ করার জন্য বা তার মনের মতো কাজ করার জন্য। এই আলোচনা পরবর্তী অধ্যায় আমরা আরো করব। আজকের মতো এখানেই শেষ। নমস্কার।